নমস্কার। বাংলা স্ফিয়ারে যথারীতি আজকে ফিরে এলাম। কালকে কোনো ভিডিও করতে পারিনি। কেন পারিনি তার কারণ আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন। যদি না জেনে থাকেন তাহলে কমিউনিটিতে আমি একটা লম্বা পোস্ট করেছি, সেটা পড়লেই আপনারা জানতে পারবেন। দেখুন, শোক আমার কাছে একান্ত ব্যক্তিগত ব্যাপার। তার চেয়েও বড় কথা, আমি বিশ্বাস করি শোক যতটাই প্রবল হোক না কেন, দ্য শো ক্যানট স্টপ। জীবনের নিয়মই তাই, একদিকে গড়বে একদিকে ভাঙবে। ফলে আমার মনে হলো দিদিকে সম্মান জানানোর সেরা রাস্তা হবে আমার যে দৈনন্দিন সাংবাদিকতার চর্চা, সেটাকে অব্যাহত রাখা। দেখুন, এই সবে আমাদের সংসদের উভয় কক্ষে শাসক বিজেপির নেতারা অনেক লম্বা চওড়া কথা বলেছেন অপারেশন সিন্দুর নিয়ে। তার মধ্যে একটা হলো, নরেন্দ্র মোদী নাম করেননি আমেরিকান প্রেসিডেন্টের, তবে বলেছেন পৃথিবীর কোনো রাজনৈতিক নেতা নাকি তাকে টেলিফোন করে যুদ্ধ থামানোর নির্দেশ বা অনুরোধ জানায়নি। হতে পারে, নাও পারে। ডোনাল্ড ট্রাম্প যত দিন যাচ্ছে বোঝা যাচ্ছে যে তিনি শুধু একটা আইএসও সার্টিফাইড ভাঁড় তাই নন, একই সঙ্গে মিথ্যেবাদী, ব্ল্যাকমেইলার এবং পারহ্যাপস দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল প্রেসিডেন্ট এভার ইন ইটস হিস্ট্রি। সুতরাং আমি ট্রাম্পকে নিয়ে কোনো রকম ট্রাম্প বলেছে কি বলেনি, না বলে থাকলে কেন এতবার করে 29 বার 30 বার করে তারই দৌত্যে ভারত পাকিস্তান যুদ্ধ থেমেছে এই দাবি করে চলেছেন, এগুলো সবই একেবারেই জল্পনার বিষয়। কিন্তু ভারতবর্ষ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের মনোভাব যে ধীরে ধীরে অনেকখানি বদলে গেছে, মনে হচ্ছে যেন আবার সেই নিক্সনের জমানায় ঘড়ির কাঁটা ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা কিন্তু আর গোপন নেই। এই পরিস্থিতিতে ওই যে হাউডি মোদি করার জন্য আজকে যদি ভারতের প্রধানমন্ত্রীর মনস্তাপ হয়, আমি তাকে দোষ দিতে পারবো না। গতকাল ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ভারতবর্ষ থেকে আমদানি হওয়া সব জিনিসের উপর আমেরিকা 25% শুল্ক চাপাবে। 10% তো বেসিক রেট ছিলই, তার উপরে 15%। এই ঘোষণার জন্য ভারত প্রস্তুত ছিল না। কেননা গত কয়েক মাস ধরে একটা দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে দিয়ে একটা ট্রেড ডিলে আসার চেষ্টা হচ্ছিল দু তরফ থেকেই। কিছুদিন পরেই ওয়াশিংটনের প্রতিনিধি দলের আলোচনা এগিয়ে নিয়ে যেতে দিল্লিতে আসার কথা। এই রকম একটা পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ ভারতবর্ষের থেকে আসা জিনিসপত্রের উপর একেবারে 25% শুল্ক বসানোর ঘোষণা সত্যি বিস্ময়কর, এবং শুধু বিস্ময়কর নয়, বিস্ময়কর, বিভ্রান্তিকর এবং মতলবী। ট্রাম্প 25% ট্যারিফ বসাবেন, এটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা নয়। কেননা তার
সমস্ত কিছু চিন্তা ভাবনা, এমনকি বৈদেশিক নীতি, সব কিছুই তিনি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে দেখেন। যে দৃষ্টিভঙ্গি থেকে তিনি ট্রাম্প টাওয়ারগুলো তৈরি করেছেন, অনেকটা সেইভাবেই তিনি বৈদেশিক সম্পর্ক বা বাণিজ্যকে একটা ট্রানজাকশনাল রিলেশনশিপ ছাড়া আর কিছু ভাবতে পারেন না। ফলে অতীতে আমেরিকা কি করেছে না করেছে এইসব তিনি গ্রাহ্যের মধ্যেই আনতে চান না। আপনাদের স্মরণে থাকতে পারে নরেন্দ্র মোদী ট্রাম্প শপথ নেওয়ার পরে দ্বিতীয় বিদেশি অতিথি ছিলেন হোয়াইট হাউসে। তখনই ঠিক হয়েছিল যে একটা সুনির্দিষ্ট ফরেন ট্রেড এগ্রিমেন্ট দু দেশের মধ্যে সম্পাদিত হবে, তার আগে সাময়িকভাবে একটা চুক্তি হবে। কিন্তু সেদিনই ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে ভারতবর্ষ কিন্তু আমাদের প্রতি সুবিচার করে না। ব্যালেন্স অফ ট্রেড ইজ টোটালি টিল্টেড ইন ফেভার অফ ইন্ডিয়া। আর নন ট্যারিফ ব্যারিয়ারও ভারতবর্ষ এমনভাবে তৈরি করে রেখেছে যে অনেক ক্ষেত্রে, যেমন ধরুন ফার্মাসিউটিক্যাল কিংবা ইলেকট্রনিক কিংবা হার্লে ডেভিডসন, ভারতের বাজারে প্রবেশ করতেই পারে না। অতএব বহুবার তিনি গত কয়েক মাসে কখনো ভারতকে বলেছেন ট্যারিফ কিং, কখনো বলেছেন মোস্ট আনফেয়ার প্র্যাকটিস, আর গতকাল বলেছেন ভারতবর্ষের ইকোনমি নাকি ডেড। ভেরি আউটরেজাস, অ্যারোগেন্ট স্টেটমেন্ট। কিন্তু মুশকিল হলো, লোকটা যেহেতু পৃথিবীর মধ্যে সবচাইতে ক্ষমতা সম্পন্ন, সুতরাং তিনি প্রলাপ বকলেও সেটাকে গুরুত্ব না দিয়ে কোনো উপায় থাকে না। আর কাটা ঘায়ে নুনের ছিটে দেবেন বলে আজকেই তিনি পাকিস্তানের সঙ্গে তাদের যে দ্বিপাক্ষিক ডিল হয়েছে, বিশেষ করে তেল উত্তোলনের জয়েন্ট প্রকল্প নিয়ে, সেটা সই করে অ্যানাউন্স করে বলেছেন যে অচিরেই হয়তো পাকিস্তান ভারতবর্ষকে তেল রফতানি করবে। আর রাশিয়ার সঙ্গে ভারতবর্ষ এখনো ব্যবসা চালিয়ে যাওয়ায়, বিশেষ করে তেল এবং অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে তিনি একটা পিউনেটিভ ট্যাক্স বসাবেন। যদিও সেই তার পরিমাণ কত হবে, কিভাবে সেটা মেজার্ড হবে আমরা জানি না। অন্যদিকে ইরানের সঙ্গে ভারতবর্ষের যে কোম্পানিগুলো ব্যবসা করছিল, তেল নিয়ে আসছিল, তাদের উপর স্যাংশন জারি করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই কোম্পানিগুলোর নাম আমি বলতে পারি, কিন্তু আমাদের কনটেক্সটে সেটা খুব বোধহয় ইম্পর্টেন্ট হবে না। এখন কেন এরকম হলো? মোটামুটি তো ঠিকই ছিল। বিশেষ করে 1998 থেকে সেই যে মনমোহন সিং দলের ভিতরে, ইউপিএর ভিতরে প্রচণ্ড প্রতিরোধকে সামলে সিভিল নিউক্লিয়ার ডিল জর্জ বুশের প্রশাসনের সঙ্গে সই করেছিলেন, তারপর থেকে ভারত মার্কিন সম্পর্কে শুধু চড়াই আমরা লক্ষ্য করেছি, কোনো উতরাই সেভাবে দেখিনি। অর্থাৎ দক্ষিণ এশিয়ায় ভারতবর্ষ আর পাকিস্তানকে এক করে দেখার সেই যে ঠান্ডা যুদ্ধকালীন
মূল্যায়ন একেবারে বিশ্বাস জন্মেছিল, তার থেকে আমেরিকা বোধহয় সরে এসেছে। কিন্তু ট্রাম্প একের পর এক মন্তব্য করে এবং সিদ্ধান্ত নিয়ে বুঝিয়ে দিতে চাইছেন যে তিনি ঘড়ির কাঁটা ফের একটা বৈরিতার সম্পর্কের দিকে নিয়ে যেতে চান। হঠাৎ করে ভারত সম্পর্কে তিনি এত বিতরাগ হলেন কেন? এ কথা ঠিক যে ভারতবর্ষ এই একটি দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে সত্যি দাড়িপাল্লাটা ভারতবর্ষের দিকে সাংঘাতিকভাবে ঝুঁকে আছে। কিন্তু আমেরিকা কি চায়? আমেরিকা চায় আমাদের ফার্ম সেক্টরে, অর্থাৎ কৃষি অর্থনীতিতে, ইলেকট্রনিক্সে, ফার্মাসিউটিক্যালে প্রবেশ করতে। একবার যদি কৃষি ক্ষেত্রে জিএম এর বীজ বা তাদের খোলা ছুট দিয়ে দেওয়া হয়, তারপরে সরকারের পতন হতে ভারতবর্ষে দিন 15-র বেশি লাগবে না। এটা এমন একটা স্পর্শকাতর বিষয় এগুলি, যে জাতীয় স্বার্থকে বিপন্ন করে কোনো সরকারের পক্ষেই আমেরিকার ডটেড লাইনে সই করা সম্ভব নয়। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল আজ সংসদে সে কথাই জানিয়েছেন। কিন্তু কোথায় যেন একতরফাভাবে ট্রাম্পের গালাগালি, তার পিউনিটিভ মেজার, তার প্রত্যুত্তরে বড় মিউ মিউ শোনাচ্ছে দিল্লির প্রতিক্রিয়া। এখন যে কাজগুলো তিনি করেছেন, যে তিনি চান ফার্মাসিউটিক্যাল এপিআই, আইটি সার্ভিসেস অ্যান্ড ব্যাক অফিস ওয়ার্ক, টেক্সটাইল এবং স্টিল সব কিছুতে ভারতে প্রবেশ করব এবং আমরাও মুনাফা করব, এবং এইভাবে আমরা এখন যে বৈষম্যটা আছে সেটাকে মিটিয়ে ফেলার চেষ্টা করব। আর হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের মনে হয়েছে ভ্লাদিমির পুতিন বড্ড খারাপ লোক। যদিও এই সেদিন পর্যন্ত তিনি পুতিনের উপর এমনভাবে ভরসা করছিলেন যে মনে হচ্ছিল রথের মেলায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই ভাই। জেলেন্সকিকে আপনাদের স্মরণে থাকতে পারে হোয়াইট হাউসে ডেকে যেভাবে প্রকাশ্যে তিনি অপদস্থ করেছিলেন, সেই দৃশ্য তো পৃথিবী ভোলেনি। হঠাৎ করে ন্যাটোর সঙ্গে মোটামুটি একটা চুক্তি হয়ে যাওয়ার পর, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ট্রেড রিলেশন নিয়ে খটাখুটি বন্ধ হওয়ার পর হঠাৎ ডোনাল্ড ট্রাম্পের চিত্ত চাঞ্চল্য হয়েছে। তার মনে হচ্ছে পুতিন একটা শয়তান, অতএব পুতিনের সঙ্গে যেই ব্যবসা করবে তার বিরুদ্ধেই আমেরিকা স্যাংশন ঘোষণা করবে। দেশ হিসেবে ভারতবর্ষকে পেনাল্টি দিতে হবে রাশিয়ার সঙ্গে ব্যবসা করার জন্য। আর কয়েকটি বিদেশি কোম্পানি, কয়েকটি আমাদের দেশি কোম্পানি যারা ইরান থেকে নানাবিধ উপায়ে তেল এনে ভারতের বাজারে বিক্রি করছিল, তাদেরকে তিনি স্যাংশনের তালিকায় ঢুকিয়ে দিয়েছেন। এখন এর ইম্প্যাক্টটা কি হবে সেটা এক্ষুনি বলা খুব কঠিন। এমন হতেই পারে যে ট্রাম্প যেহেতু চাপ দিয়ে কাজ করানোর নীতিতে বিশ্বাস করেন, অতএব তিনি 25% বলে দিলেন বটে,
তারপরে আলোচনার টেবিলে হয়তো দেখা যাবে সেটা কমে কমে 10-15% দাঁড়িয়ে গেছে। এই যে ট্রাম্প বিভিন্ন দেশের ক্ষেত্রে, কারুর ক্ষেত্রে 15, কারুর ক্ষেত্রে 20, কারুর ক্ষেত্রে 50, কারুর ক্ষেত্রে 60, যা ইচ্ছে তাই ঘোষণা করে যাচ্ছেন, এগুলোর কোনোটাই কিন্তু লিখিত পরিত চুক্তি নয়, একতরফা ঘোষণা। যেমন জাপানি আমেরিকার একেবারে পোষ্যপুত্র বলে পূর্ব এশিয়ায় স্বীকৃত একটি দেশ, জাপানও বলে দিয়েছে মার্কিন প্রস্তাবের বেশ কয়েকটি তাদের পক্ষে মানা সম্ভব নয়। চীন তো খারিজ করে দিয়েছে। এখন সেই চীনের সঙ্গে ভাব ভালোবাসা করার জন্য মার্কিন প্রতিনিধিরা সুইডেনের স্টকহোমে যাচ্ছেন মাঝে মাঝেই বৈঠক করতে। কানাডাও জানিয়ে দিয়েছে ট্রাম্পের ভয়ে তাদের হৃদয় কম্পিত নয়। সুতরাং ট্রাম্প যা খুশি বলবেন, যা খুশি করবেন, কানাডিয়ানরা তাই মেনে নেবে, এটা হতে পারে না। কিন্তু যে কাজটা এরা সাহসী হয়ে ট্রাম্পের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানোর ক্ষমতা দেখিয়েছে, তুলনায় এদের চাইতে অনেক বড় এবং শক্তিধর রাষ্ট্র হওয়া সত্ত্বেও ভারতবর্ষ কিন্তু সেটা দেখাতে পারছে না। এটা নিয়ে ডিসপিউট করে কোনো লাভ নেই। আর আমি এটা বলছি বলে আমি মোদি বিরোধী আর কংগ্রেসের ইকোসিস্টেমের লোক একথা বলে গাল কাটলেও কোনো লাভ হবে না। ফ্যাক্ট ইজ এ ফ্যাক্ট। ব্রাজিলের উপর ডোনাল্ড ট্রাম্প গতকাল না আজকে বলেছেন যে ব্রাজিলের রাজনীতিতে সাম্প্রতিককালের সবচেয়ে কুখ্যাত চরিত্র বোলসোনারো, যিনি গোটা দেশে ফ্যাসিবাদ কায়েম করার পরে গত নির্বাচনে লুলার কাছে হেরে ভূত হয়ে এখন ওই সম্ভবত অরল্যান্ডোতে থাকেন, তার বিচারকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন উইচ হান্টিং। আজকে লুলাও তার যোগ্য জবাব দিয়েছেন। তার মানে ভারতবর্ষ আত্মনির্ভর হচ্ছে এইটুকু বলাই যথেষ্ট নয়। আত্মনির্ভর ডিফেন্সের ক্ষেত্রে কতটুকু কি হয়েছে আমরা জানি না। এই যে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র অপারেশন সিঁদুরের সময় ব্যবহৃত হলো, সেটা কি রাশিয়ান কোলাবোরেশন ছাড়া সম্ভব হতো? টেকনোলজিক্যাল ভারতবর্ষে তৈরি হওয়া মানেই তো সেটা মেড ইন ইন্ডিয়া নয়। চীনে অ্যাপলের কারখানা আছে, মোটামুটি গোটা পৃথিবীকে সরবরাহ করে অ্যাপল চীন থেকে। তাই বলে কি অ্যাপল ইজ এ চাইনিজ প্রোডাক্ট? সুতরাং আমাদের লম্ফজম্পের মধ্যে কোথায় যেন একটা জুভেনাইল অ্যাটিটিউড আছে। রাহুল গান্ধীর যতটা আছে প্রায় সমতুল বালখিল্য একটা মনোভাব আছে শাসক দলেরও। তারা তিলকে তাল করেন, যা নয় সেটাকে সত্য বলে চালানোর চেষ্টা করেন এবং এইভাবে পদে পদে শেষ পর্যন্ত অপদস্থ হন। তার ফলে যেটা মনে হচ্ছে যে বিদেশ নীতির ক্ষেত্রে হঠাৎ করে নরেন্দ্র মোদীর সরকার কিন্তু গভীর গাড্ডায় পড়ে গেল। কেননা আমেরিকা যদি হোস্টাইল হয়ে যায় তাহলে এই যে গত 20-22 বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে ভারত মার্কিন সম্পর্ক নিবিড় থেকে নিবিড়তর হয়েছে, সেগুলো ধাক্কা খাবে, বাণিজ্যিক সম্পর্ক ধাক্কা খাবে,
আমাদের ব্যবসা ধাক্কা খাবে। সবচেয়ে বড় কথা, একটা পারসেপশন তৈরি হবে যেটা ভারতবর্ষের পক্ষে খুব সুখবর হবে না, হতে পারে না। এখন প্রশ্ন হলো যে তাহলে কি ভারত মার্কিন সম্পর্ক সেই নিক্সন কিসিঞ্জারের আমলে ফিরে গেল? অর্থাৎ 1971 সালে বাংলাদেশের যুদ্ধের আগে যেভাবে নিক্সন এবং কিসিঞ্জার ভারতের বিরোধিতা করতে কোমর বেঁধে ময়দানে নেমেছিলেন, অচিরেই কি ট্রাম্পকেও আমরা সেই একই রকম রণহুঙ্কার করতে দেখব? বলতে পারা যায় না। কেননা এই ভদ্রলোক সম্পর্কে মন্তব্য করা বা ভবিষ্যৎবাণী করা অনেকটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে ভবিষ্যৎবাণী করার মতোই বিপজ্জনক। কিন্তু যেটা দেখা গেল, যদি আমি সাম আপ করি, তাহলে কি দাঁড়াচ্ছে? 25% একদম ব্ল্যাঙ্কেট ট্যারিফ, স্যাংশন, যেসব ইন্ডিয়ান ফার্ম ইরান রিলেটেড ট্রেড করে তাদের উপর নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার মানে হচ্ছে আমেরিকায় যদি তাদের কোনো অ্যাসেট থাকে তাহলে সেগুলো সব আমেরিকা ফ্রিজ করে দেবে। এবং পিভট টুয়ার্ডস পাকিস্তান, আমি সেটা পরের ভিডিওতে আসছি, ডিটেলে বলবো। আর ওপেন ক্রিটিসিজম অফ ইন্ডিয়াজ রাশিয়া পলিসি। আর আমাদের সঙ্গে আমেরিকার যে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ ছিল এবং যে রিলেশনশিপ দিনকে দিন গভীর থেকে গভীরতর হচ্ছিল, সেটাই এখন ট্রাম্পের এই জাতীয় আচরণের ফলে মস্ত বড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে গিয়েছে। 1998 সালে আমরা যখন আমাদের বাজপেয়ী সরকার যখন পোখরানে ফের পরমাণু বোমা ফাটালেন, তখনও কিন্তু আমাদের সম্পর্ক খারাপ হয়েছিল, কিন্তু তার মধ্যে পারস্পরিক কোনো বিদ্বেষ ছিল না। ট্যালবট আর যশবন্ত সিং এই সমস্যার জট থেকে বেরোনোর জন্য কত অসংখ্য দফায় যে বৈঠক করেছিলেন, সেগুলো এখনও আমাদের স্মৃতিতে অমলিন হয়ে আছে। 2005 থেকে 2008 এই যে 98 নিউক্লিয়ার টেস্ট, আমাদের স্যাংশন জারি করেছিল আমেরিকা, কিন্তু সেটা যতটা প্রফর্মা ছিল ততটা কিন্তু ভারতকে সবক শেখানোর উদ্দেশ্যে ছিল না। আর হাওয়া বদলে যেতে শুরু করে 2005 থেকে 2008 মধ্যে মনমোহন সিং যখন সিভিল নিউক্লিয়ার ডিল করলেন। দু 2013-14 সালে একবার একটা কূটনৈতিক যাকে বলে স্লাগ ফেস্ট হয়েছিল ওভার ইন্ডিয়ান ডিপ্লোম্যাটস অ্যারেস্ট। তার নাম ছিল খোবড়াগাড়ে, আপনাদের যদি স্মরণে থাকে। 2020-22 সালে জো বাইডেন আর নরেন্দ্র মোদীর সম্পর্ক ধীরে ধীরে উষ্ণ হতে শুরু করে, কোয়াডের এক্সপ্যানশন হয় এবং যে স্থিতি ওই সিভিল নিউক্লিয়ার ট্রিটির মধ্যে দিয়ে ভারত মার্কিন সম্পর্কে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা কোনো রকম রোড ব্লক আসেনি। অথচ ডোনাল্ড ট্রাম্প, যাকে
নরেন্দ্র মোদী মাই পার্সোনাল ফ্রেন্ড বলেন, ভারতকে বাঁশ দিলেও ট্রাম্প কিন্তু এই কথা বলতে ভুল করেন না যে মোদী তার বন্ধু। এতৎ সত্ত্বেও যা তিনি করে চলেছেন একতরফা, সেটা যে শুধু বন্ধু হিসেবে বেইমানি নয়, আদৌ তিনি কোনোদিন কারুর বন্ধু হতে পারবেন কিনা সেই প্রশ্নই তুলে দিয়েছে। দেখুন, এই অবিশ্বাস্য দাদাগিরি চালিয়ে ট্রাম্প বেশি দিন বাঁচতে পারবেন না। কিন্তু আমরা যারা অতীতের ভারত মার্কিন সম্পর্ক দেখেছি, তারা প্রার্থনা করি যে ভারতবর্ষ যেন হাঁটু মুড়ে আমেরিকার সামনে না বসে। ব্রাজিল যদি পারে, কানাডা যদি পারে, চীন তো পারবেই, জাপান যদি বলে মানব না, তাহলে আমরা আর কতদিন একটা গোপনীয়তা রক্ষা করে শুধুই কাকুতি মিনতি করে যাব? নমস্কার, ভালো থাকবেন। ফিরে আসছি 9টায়।